ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়। বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষবে ঘটাবে সমন্বয়। এই ভারত বিবেকানন্দের ভারত। কাশ্মীর থেকে যার ব্যাপ্তি কন্যাকুমারী পর্যন্ত, সেই কন্যাকুমারী তামিলনাড়ু এ রাজ্যের একেবারে শেষ প্রান্তে। কেন আজ তামিলনাড়ু, কেন আজ কন্যাকুমারী এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল বলছি। সোজাসুজি বলবো, সোজাসুজি স্বর্ণালীতে আপনাদের প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায়। কেন আজকে এত গুরুত্বপূর্ণ হয়ে গেল? কারণ তার জন্য আমাদের ফিরে যেতে হবে অনেকটা পিছনে, ফিরে তাকাতে হবে। সালটা 1892। সমুদ্রের পাড়ে ধ্যানমগ্ন স্বামীজি। তিনি স্বপ্ন দেখছেন শ্রীরামকৃষ্ণ সামনে বিস্তৃত মহাসাগরের একুল থেকে সমুদ্রে অবতরণ করে পায়ে হেঁটে কুল পারাপার করছেন। বিবেকানন্দকেও চলার ইঙ্গিত দিচ্ছেন। সেই পুণ্যভূমি পরিচিত বিবেকানন্দ রক নামে, কারণ সেই স্বপ্নের পর এই জায়গাতেই ধ্যানমগ্ন হন স্বামী বিবেকানন্দ। 132 বছর পর আজ সেই মাটিতেই ধ্যানমগ্ন হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্য দেশের কল্যাণ কামনা। দেশের প্রধানমন্ত্রী আজ যখন কন্যাকুমারীতে পৌঁছচ্ছেন, ঠিক তখনও ধ্যান নিয়ে একটা ঘৃণ্য রাজনীতি চালিয়ে যাচ্ছে একটা শ্রেণী। যদিও নতুন নয়, বরাবর আমাদের মতো গণতান্ত্রিক দেশে, যেখানে দ্বিজাতি তত্ত্বের উপরে ভরসা করে দেশ ভাগ হয়েছিল, ধর্মের নিরিখে এদেশ ওদেশ হয়ে গিয়েছিল, সেখানে এই বৃহত্তম গণতন্ত্রে দাঁড়িয়ে বারবার একটা শ্রেণী চেষ্টা করে গেছে কিভাবে ছদ্ম সেকুলারিজমের প্র্যাকটিস করা যায়। এবং সেখানে ঈদ হোক বা মহরম হোক, প্রত্যেক ক্ষেত্রে যে সম্মান, যে রেসপেক্ট দেওয়া হয়, ঠিক তার উল্টো যখন এদেশে যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত তারা যখন যে যে ধর্মাচরণ করেন, বা রাজনৈতিক কোনো দল যদি অন্য ধর্মের কিছু অনুকরণ করে ভণ্ডামি না করে নিজের ধর্মে, আমরা বলি না স্বধর্মে নিদলং সহ পরধর্ম ত্যাজ্যতে, যদি নিজ ধর্মে কেউ কিছু করে তখন সঙ্গে সঙ্গে তার উপরে অদ্ভুত রকমভাবে আক্রমণ চলে আসে। তিনি কি সেকুলার নন? তিনি কি সম্প্রীতির কথা বলছেন না? তিনি কেন নিজের কথা বলছেন? অদ্ভুত এই দেশ, অদ্ভুত এই ভারত। এই ভারতের মধ্যে দাঁড়িয়ে একটা শ্রেণী ক্রমাগত যারা সেকুলারিজমের তত্ত্ব আউড়ে একটা ধর্মকে, একটা সম্প্রদায়কে প্রতি মুহূর্তে ছোট করে চলেছে। এবং কেউ যদি নিজে ধর্মে গর্বিত হন তাহলে তারা হয়ে যান সাম্প্রদায়িক। আর কেউ যদি অন্য ধর্মকে অনুকরণ করে, সে ধর্মের অনুষ্ঠানকে অনুকরণ করে একটা ভণ্ডামি করেন, সেরকম বেশ পোশাক পরেন, তারা হয়ে যান নাকি সো কল্ড সেকুলার। এক্ষেত্রেও তাই। প্রধানমন্ত্রী তিনি বলেন তিনি গর্বিত হিন্দু, এমন নয় কি তিনি অন্য কারোর সম্পর্কে একটা খারাপ কথা আজ পর্যন্ত বলেছেন। তিনি গোটা নির্বাচনের পর একান্তে কন্যাকুমারীতে গিয়ে বিবেকানন্দ রকে ধ্যানমগ্ন হতে চান। ধ্যান যা আমাদের প্রাচীন বেদ পুরাণ থেকে শুরু করে একাধিক সময় একাধিকবার যে ধ্যানের কথা উঠে এসেছে, এমনকি শুধুমাত্র এত বড় কিছু মাপেরও নয়, যদি নিজেরা পর্যন্ত আমরা চোখ বন্ধ করে ঠাকুরের ঘরের সামনে কিছুক্ষণ বসে থাকি, ঠাকুরের সামনে, ঈশ্বরের সামনে বসে থাকি। এমনকি বলা হতো একসময় পড়াশোনা করার আগে, পরীক্ষা করার আগেও 10 মিনিট বা কয়েক সেকেন্ড একটু চোখ বন্ধ করে ধ্যান করে নাও, তাতে কনসেন্ট্রেশন বাড়ে। সেই ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী, তা নিয়েও চলছে রাজনীতি, এত ঘৃণ্য রাজনীতি। লক্ষ্য সেই একটা সংস্কৃতি, তাদের ধর্মীয় বিশ্বাসকে আঘাত হানে। কিন্তু এটা তো শুধুমাত্র একটা শ্রেণীকে আঘাত হানা নয়, একটা দেশের শিক্ষা সংস্কৃতির ঐতিহ্যকে আঘাত হানা। বারবার এই আঘাত কিসের জন্য, কোন উদ্দেশ্যে? আমি আবারও বলি, স্বধর্মে কোনো গর্ব খুঁজে পাচ্ছেন না কারা,
যারা পরধর্মে গর্ব পান, খুঁজে পান এবং একই সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে সেই ধর্মকে সম্মান দিতে গিয়ে অদ্ভুত রকমভাবে চোখ কান বন্ধ করে বেশ কিছু জিনিস অনুকরণ করে ভণ্ডামি করে ভাবেন যে আসলে তারা সম্প্রীতি রক্ষা করছেন, কিন্তু এভাবে কি সত্যি সম্প্রীতি রক্ষা করা যায়? যদি মানুষের বিশ্বাস, আবেগ, ভরসাকে ক্রমাগত আঘাত করা যায়, তাহলে কি সত্যি সত্যি সম্প্রীতি বজায় থাকে? প্রশ্ন রইল সোজাসুজি। মনে রাখবেন, আমি কোনোদিনও বলি না আমিও কিন্তু একটা ব্রাহ্মণ পরিবারের, হিন্দু পরিবারের মেয়ে, জেনে রাখবেন, কিন্তু আমি নিজের পরিচয় কখনো দিই না। बीजेपी सरकार ने मुस्लिम बहनों को अत्याचार से बचाने के लिए 3 तलाक खत्म किया तो टीएमसी ने इसका विरोध किया। যতই রকম সাহেব মনে রাখবেন, आपका ईमानदारी, আপনাদের ईमानदारी আমাদের বাংলায় মামাটি মানুষকে অনেক শান্তিতে রেখেছে। बीजेपी सरकार ने बंगाल में 80 लाख से ज्यादा शौचालय बनाकर दिए, जिसका सबसे ज्यादा लाभ महिलाओं को हुआ है। पिछले 10 वर्षों में पश्चिम बंगाल में 150 से ज्यादा नई ट्रेन सेवाएं शुरू की गई है। ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह। সবুজ খেতে রেখে যেতে চাই শস্যের রাঙিনা। আর এই মুহূর্তে সরাসরি লাইভ ছবি দেখতে পাচ্ছেন, লাইভ টেলিকাস্ট। পৌঁছলেন নরেন্দ্র মোদী, পৌঁছলেন কন্যাকুমারীতে এবং সেখানে আপনারা জানেন যে আজ কিছুক্ষণের মধ্যেই তিনি ধ্যানে বসবেন। আজকে থেকে টানা 48 ঘন্টা ধ্যানমগ্ন থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কিছুক্ষণ আগেই তিনি সেখানে পৌঁছেছেন। আমরা যেরকম জানাচ্ছিলাম যে কন্যাকুমারী বিবেকানন্দ রক মেমোরিয়ালে টানা 48 ঘন্টা ধ্যান করবেন প্রধানমন্ত্রী। 48 ঘন্টা ধ্যানমগ্ন থাকবেন তিনি এবং যে ঐতিহাসিক স্থানে এই মুহূর্তে সেখানে পৌঁছেছেন, হাত জোড় করে প্রণাম করছেন। এই ছবি এমন নয় যে আজকে প্রথমবার দেখছে দেশের মানুষ, এর আগেও, আজ থেকে অনেক অনেক বছর আগে, সালটা 1991, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি প্রধানমন্ত্রীও হননি, সেই সময়তেও কিন্তু তিনি এইখানেই গিয়েছিলেন, এখানে গিয়েছিলেন, ধ্যানমগ্ন হয়েছিলেন। সেই সময়কার ছবিও আমরা দেখাবো আর কিছুক্ষণ পর, কারণ যে জায়গা থেকে কোথাও এই ঘৃণ্য রাজনীতির শুরু হয়েছে, সত্যি প্রয়োজনীয়তা রয়েছে কিনা সেই রাজনীতির, সব কিছুর মধ্যে রাজনীতি খুঁজে বার করে আনার সত্যি দরকার রয়েছে কিনা, প্রয়োজনীয়তা রয়েছে কিনা, তা বোধহয় মানুষের ভাবার সময় এসেছে। আমাদের দেশ, আমাদের সংবিধান প্রতি মুহূর্তে নিজস্ব ধর্মাচরণের অধিকার দেয় প্রত্যেককে। বরং একটা শ্রেণী বারবার করে বলেছেন যে যারা প্রকৃত ধর্মাচরণ করেন বা নিজস্ব বিশ্বাস নিয়ে তারা থাকেন, তাদের প্রয়োজন হয় না অন্য ধর্মের মানুষজনকে শ্রদ্ধা জানানোর জন্য, ভালোবাসার জন্য তাদের ধর্মীয় কিছু বিষয় অনুকরণ করা। সেগুলোকে ভণ্ডামি বলে। শ্রদ্ধা এমনিই জানানো যায়, নিজ ধর্মে অবিচল থেকেই শ্রদ্ধা জানানো হয়, তার জন্য ছদ্ম সেকুলারিজমের দরকার পড়ে না। 1991 সালে এর আগে এরকম এই ছবি আমরা দেখেছিলাম, তারপর বহু বছর বাদে আবারও এবারে নির্বাচনী প্রচার শেষ করে নরেন্দ্র মোদী পৌঁছলেন একদম সুদূর দক্ষিণ ভারতের শেষ প্রান্তে কন্যাকুমারীতে। সেখানে
বিবেকানন্দ রক মেমোরিয়ালে পৌঁছলেন তিনি এবং এখানেই 48 ঘন্টা ধ্যান করবেন নরেন্দ্র মোদী। এই ঐতিহাসিক স্থানেই আজ থেকে বহু বছর আগে 1892 সালে, প্রায় 132 বছর আগে, এখানেই ধ্যানমগ্ন হয়েছিলেন স্বামীজি। আজ কিছুক্ষণ আগে কন্যাকুমারিকা পৌঁছন নরেন্দ্র মোদী এবং সেখানে পৌঁছে প্রথমে ভগবতী আম্বান মন্দিরে যান নরেন্দ্র মোদী এবং সেখানে পুজো দেন। অনেকেই ক্যামেরা এবং ছবি তোলা নিয়ে বিতর্কের সূত্রপাত করছিলেন, কিন্তু অদ্ভুত রকমভাবে দেখতে পাওয়া গেল যে সেই ভগবতী আম্বান মন্দিরে যখন পুজো দিলেন প্রধানমন্ত্রী, যখন পুজো দিয়ে বেরিয়ে আসছেন, সেই সময় প্রধানমন্ত্রীকে ছবি তুলে দিচ্ছেন মন্দিরের সেবায়িতরা। সেটাও ক্যামেরা বন্দী হলো, মিডিয়ার ক্যামেরা বন্দী হলো সেই ছবি। সত্যি আমরা কথা বলছিলাম যে কিসের জন্য, কিসের তাগিদে সবকিছু নিয়ে রাজনীতি করতেই হবে, কেন অন্তত এক্ষেত্রেও রাজনীতি থেকে আমরা দূরত্ব রাখতে পারি না। যদি সত্যি সত্যি সবই প্রচার হয় তাহলে সেই প্রচারের হাজার একটা উদাহরণ এর আগেও রয়েছে, রাজনীতির ময়দানে রয়েছে, শুধুমাত্র এ রাজ্যের ক্ষেত্রে নয়। যদি আমরা বৃহত্তর অর্থে দেখি তাহলে দেশের ক্ষেত্রেও কখনো রাহুল গান্ধী, কখনো প্রিয়াঙ্কা গান্ধী, তারাও বিভিন্ন সময়তে বিভিন্ন কিছু বিষয়কে প্রচারের আলোয় নিয়ে আসার চেষ্টা করেছেন। তাহলে সব ক্ষেত্রেই প্রশ্ন উঠে যায়, আজ নরেন্দ্র মোদী যখন যান সেখানে, অর্থাৎ এই আম্বান মন্দিরে, ঠিক সেই সময়ের ছবি আমরা দেখি যে সেখান থেকে ছবি তুলে দিচ্ছেন মন্দিরের সেবায়িতরা। কিন্তু ধ্যানে বসবেন তিনি, ধ্যান করবেন 48 ঘন্টা, একটা কথা একটা শব্দও খরচ করবেন না। তাতেও যেন মনে হলো যে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের গায়ে ফোস্কা পড়ে গেল। বৃহত্তর যে জোট, ইন্ডি জোট, এক একজন এক এক ভাষায় আক্রমণ করলেন, তবে তার মধ্যে নিঃসন্দেহে প্রথম যিনি এই ভাষার আক্রমণের দৌড়ে ফার্স্ট হয়েছেন তিনি হচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি? যে মুহূর্তে এই খবর সংবাদ মাধ্যমে এলো, এটা অন্য কথা যে প্রথম দিন প্রধানমন্ত্রী শহরে কলকাতায় প্রথম এবং শেষ যে রোড শো করেন এবারের নির্বাচনে, সেই রোড শোয়ের যেখানে যেখানে প্রধানমন্ত্রী গেছেন তার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা পর ঠিক একই জায়গা থেকে রোড শো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা খবর পাই যে সেটা নাকি আগে থেকেই সেরকমভাবে নির্ধারিত ছিল না। প্রধানমন্ত্রী যাওয়ার পরপরই কোথাও যেন একটা কম্পিটিশন শুরু হয়ে গেল রাজনৈতিক দলের মধ্যে, কে বেশি হিন্দু, মাঝে মধ্যেই হয়, কে বেশি হিন্দু, কে বড় হিন্দু, কে আবারও পৌঁছতে পারেন বাগবাজারে বা সারদা মায়ের কাছে, সারদা মায়ের বাড়ির কাছে। এবারও যখন এই বিবেকানন্দ রকে ধ্যানমগ্ন হওয়ার কথা নরেন্দ্র মোদী, ঠিক সেই সময় খবর সামনে আসার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব স্টাইলে, নিজস্ব ছন্দে আবারও কিছু কথা বলে বসলেন। সেগুলো নিছক কথা, নিছক অভিযোগ নাকি আক্রমণ, শোনাবো। সরাসরি চলে আসবো আমার অতিথিরা যারা আছেন স্টুডিওতে তাদের কাছে। রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জি এবং রয়েছেন বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা স্বামী অম্বিকানন্দ মহারাজ। আমি প্রথমে মহারাজ আপনাকে দিয়ে শুরু করব আজকে, কারণ যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী এবং 48 ঘন্টা ধ্যানে বসবেন তিনি। আমরা নিজেরাও এক সময়, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমরা ছোটবেলায় আমাদের টিচাররা, আমাদের বাড়ির লোকজনরা বলতেন যে একটু আগে যাও, আগে বসো, খাতা নেওয়ার আগে অন্তত কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে একটু ধ্যান করে নাও, তাতে কনসেন্ট্রেশন বাড়বে।
ভালো করে যা যা পড়েছো সেগুলো ভালো করে লিখতে পারবে, এটা তো গেল এক ধরনের কথা। আমাদের কোথাও জীবন যাপনের সঙ্গে এই ধ্যান বিষয়টা রয়েছে, এর তো শুধুমাত্র রাজনীতির ব্যাখ্যা হতে পারে না। ধ্যানের আসল ব্যাখ্যা এবং আমাদের ধর্মের সঙ্গে ধ্যানের অদ্ভুত রকম যোগ, সেটা কি শুধুমাত্র রাজনীতির পরিসরে রয়েছে, নাকি আগাগোড়া ছোট থেকে আমাদের বেড়ে ওঠার মধ্যে, আমাদের যাপনের মধ্যে এই রামকৃষ্ণ মিশন, এই বেলুড় মঠ, যেখানে শুধুমাত্র ধ্যান ঘর রয়েছে, যেখানে চোখ বন্ধ করে ধ্যান করা যায়, তা নিয়ে রাজনীতি কি করে হতে পারে? কি এর তাৎপর্য রয়েছে ধ্যানের? আমি আপনাকে দিয়ে শুরু করব। স্বর্ণালী, ধ্যান নিয়ে আজকে কথা হচ্ছে। ধ্যান শব্দের অর্থ আগে আমাকে বুঝতে হবে। ভারতবর্ষের সনাতন শত সহস্র বছরের হিন্দু ধর্ম সংস্কৃতিতে ধ্যান শব্দটির প্রথম যে উল্লেখ, সেই উল্লেখ আমরা পাই মহর্ষি পতঞ্জলি প্রণীত মহর্ষি পতঞ্জলির যোগ ভাষ্যে। সেখানে তিনি বলছেন, ধ্যান ধারণা, সম্যক রূপে মনন, চিন্তন, সমাধি ইত্যাদি বিভিন্ন বিষয়ের কথা। ধ্যান মানে কি? আমাকে যদি খুব সংক্ষেপে এক কথায় ধ্যান শব্দকে ব্যাখ্যা করতে হয়, তাহলে আমাদের যে মন বা আমাদের যে শরীরের বিভিন্ন সত্তা, আমাদের মন তো কখনোই এক জায়গায় কেন্দ্রীভূত হয় না। মনের গতিবিধি সর্বদাই চঞ্চল এবং মন সর্বদাই এক বিষয় থেকে আরেক বিষয়ে গমন করে। যে প্রক্রিয়ার দ্বারা, যে ধারণার দ্বারা, যে মননের দ্বারা আমাদের মনকে নিয়ন্ত্রিত করা এবং একীভূত এক কেন্দ্রবিন্দুতে সীমাবদ্ধ করে আনা যায়, সেটাই ধ্যান। এবার আপনার যে বিষয় বা আজকের যে আলোচ্য বিষয়, সেখানে ধ্যান নিয়ে রাজনীতি। পশ্চিমবঙ্গ এমন একটা আমরা এমন একটা দুর্ভাগা রাজ্যে বসবাস করি, যেখানে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত সব বিষয়ের মধ্যেই রাজনীতি। এই দু একদিন আগে দেখলেন যে যিনি রামকৃষ্ণ মিশনের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছিলেন যে রামকৃষ্ণ মিশন নাকি থাকতোই না উনি যদি না থাকতেন, স্বামীজির বাড়িটাই থাকতো না যদি না উনি থাকতেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। রামকৃষ্ণ মিশনকে উনি কী দেননি, তার সাথে সাথে রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘকে উনি আক্রমণ করলেন। আচ্ছা, এই যে দুদিন আগে স্বর্ণালী যে রেমাল, যে ঝড়, বিধ্বংসী ঝড়, তার যে প্রলয় লীলা, তার যে তাণ্ডব, মেদিনীপুর, উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল, সুন্দরবন, সেখানে কারা সর্বপ্রথম ছুটে গেলেন? ওই গেরুয়া পোশাকধারী, ওই সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা যে মন, যা বিষয় থেকে বিষয়ান্তরে গমন করে, তাকে এক কেন্দ্রতে সীমাবদ্ধ করা সন্তেরা, সাধকেরা, ত্যাগ তিতিক্ষা সংযমের যারা পূজারী, যারা সর্বদা আমি ধ্যানের সঙ্গে, আমি জানতে চাইছি খুব স্পেসিফিক্যালি এই ধ্যানের সঙ্গে কি সম্পর্ক রয়েছে। মানে ধ্যান করার সময় ধ্যানমগ্ন অবস্থা আমরা প্রত্যেকের ক্ষেত্রে দেখেছি, এর আগে হাজার একটা উদাহরণ রয়েছে। তার সঙ্গে মানে একজন যিনি ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছেন, তিনি রাজনীতিকে কি করে ইনফ্লুয়েন্স করতে পারেন? প্রথম কথা, আমি তো আপনাকে আমার এই আলোচ্য বিষয়ের প্রথমেই বললাম যে পশ্চিমবঙ্গ এমন একটা দুর্ভাগা রাজ্য, যেখানে সব বিষয় নিয়েই রাজনীতি করাটা বর্তমান রাজ্যের শাসক দলের মূল বিষয়বস্তু, হাতিয়ার হয়ে গেছে। সেখানে দেশের প্রধানমন্ত্রী কন্যাকুমারিকা অর্থাৎ ভারতবর্ষের শেষ ভূখণ্ডে বসে, যেখানে স্বামী বিবেকানন্দ আজ থেকে প্রায় অর্ধ শতাব্দীরও বেশি সময় আগে, যেখানে বসে সমগ্র ভারতবাসীর দুর্দশা, দুঃখ, দৈন্যর কথা চিন্তা করে, ভারতবর্ষের পরাধীনতার কথা চিন্তা করে, ভারতবর্ষ যে অন্ধকারাচ্ছন্ন সেই কথা চিন্তা করে, যেখানে ভারতের উন্নতির জন্য যে বিবেকানন্দ বলছেন ভারতের কল্যাণ আমার কল্যাণ, সেই ভারতবর্ষের চিন্তা করে যিনি সমাধিস্থ হয়েছিলেন, আজ সেখানে দেশের প্রধানমন্ত্রী গিয়ে সমাধিস্থ হচ্ছেন ধ্যানের মাধ্যমে। মণিশঙ্করবাবু, ব্যক্তিগতভাবে, রাজনৈতিক মতাদর্শগতভাবে কারুর কাউকে পছন্দ নাই হতে পারে, তার কর্মকাণ্ড পছন্দ নাই হতে পারে, কিন্তু সব কিছুর মধ্যে রাজনীতিকে টেনে আনার কি অর্থ থাকতে পারে? আজকে যেখানে সবাইকার সম্ভব নয় কন্যাকুমারীতে যাওয়ার, যাদের পক্ষে সম্ভব নয় তারা একাধিকবার, আমরা নিজেরাও, হয়তো আপনিও গিয়েছেন আমি জানি, বেলুড় মঠে যেখানে বিশাল ধ্যান ঘর রয়েছে, একটা বিশাল হল ঘর, সেখানে গিয়ে চুপচাপ তার নীরবতা, তার নিস্তব্ধতা অনেকেই উপলব্ধি করেছেন, অনেকেই সেখানে একটু সময় কাটিয়ে এসেছেন শান্তির জন্য। সেই জায়গায় তার দাঁড়িয়ে ধ্যানমগ্ন একজন মানুষ কি করে রাজনীতিকে ইনফ্লুয়েন্স করতে পারে? এটা কি শুধুমাত্র রাজনীতি করার জন্য রাজনীতি নয়? সনাতন ধর্মটা ভালো না মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম ভালো, নাকি আরও অন্য কোনো ধর্ম ভালো, জৈন ভালো,
এই নিয়ে তর্ক বিতর্ক তো হতেই থাকবে এবং হচ্ছে। এই নিয়ে তর্ক বিতর্ক না না, এই বিতর্কগুলো বাদ দিয়ে আমি এটা আপনার সঙ্গে সহমত নই যে এই নিয়ে তর্ক বিতর্ক হতে থাকবে, কারণ কোন ধর্ম নিয়ে তর্ক বিতর্কের কোনো জায়গাই নেই আমাদের মতো দেশে। ইনফ্যাক্ট পৃথিবীর কোনো প্রান্তে কোনো জায়গা নেই ধর্মের জায়গায়। আপনি যে দলের সমর্থক তারাও বলেন যে ধর্মের জায়গায় উৎসব সবার। আর দ্বিতীয়ত হচ্ছে না না না, আমি যেটা যেখানে আমার ব্যক্তিগত আপত্তি, আপনি বলছেন আমাকে অ্যাটলিস্ট 1 মিনিট তো আমি বলতে, আপনি বলছেন আপনি বলবেন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি স্বর্ণালী সরকার আমার যে জায়গায় আপত্তি আমি সেটুকুই বললাম কি ধর্ম নিয়ে বিতর্ক থাকতে পারে। আপনি বললেন, আমি বললাম এটা থাকার কোনো জায়গা নেই। রাজনৈতিক মতদর্শ নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু কারো ধর্মাচরণ নিয়ে বিতর্ক থাকতে পারে না। প্লিজ কন্টিনিউ। কিন্তু আজকে বিতর্কটা হচ্ছে যে ভারতবর্ষে কোন ধর্ম থাকা উচিত, হিন্দু রাষ্ট্র হওয়া উচিত কিনা, সংবিধান থেকে সেকুলার শব্দটা সরানো উচিত কিনা। রাজনীতিতে একটা কেন্দ্রীয় সরকার, একটা আইডিয়াল কেন্দ্রীয় সরকার, তার একটা প্রচারের মুখ হতে পারে যে তার পররাষ্ট্র নীতি কি হবে, তার বিদেশ নীতি কি হবে, মানুষ কিভাবে ভালো থাকবে, মানুষের অর্থনীতি কি হবে, এইগুলো নিয়ে একটা কেন্দ্রীয় সরকার যা যা করে এসছে মানুষের কাছে সেগুলো তুলে ধরবেন এবং ভবিষ্যতে সে কি কি নীতি প্রণয়ন করবেন সেগুলো কার আলোচনা করবে। এগুলো যারা কেন্দ্রীয় সরকার আসতে চাইছে, এটা কেন্দ্রীয় সরকারের ভোট। আমি যদি কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করবে, আপনাদের করা উচিত ছিল। নরেন্দ্র মোদির পররাষ্ট্র নীতি যারা খুব কেন্দ্রীয় ভুলভাল। সরকার, নরেন্দ্র মোদি কোন গুহায় গিয়ে ধ্যান করবেন, এটা তো আপনাদের সমস্যা। ধ্যান নিয়ে আমি পরে আসছি। আমি বলছি এটা কেন্দ্রীয় সরকারে আমি আজকে 10 বছর চালিয়েছি, আমার সাফল্য কি কি, আমি কি কি করেছি, এইগুলো নিয়ে আলোচনা করে মানুষের কাছে ভোট চাইতে যাব। কিন্তু আমি দেখছি কি চেয়েছেন তো, কিন্তু আমি কি সমস্ত জায়গায় সমস্ত মঞ্চে প্রচার করতে এসে উনি বিবেকানন্দকে আঁকড়ে ধরতে চাইছেন, উনি রামকৃষ্ণ মিশনকে আঁকড়ে ধরতে চাইছেন, উনি ইসকনকে আঁকড়ে ধরতে চাইছেন, উনি আপনি হয়তো শোনেননি। সমস্ত রাজ্যে আমি আপনাকে সময় নেই তাই সারা দিন ধরে বসে শোনাতে পারি। নরেন্দ্র মোদি যে যে জায়গাতে গেছেন প্রত্যেক ক্ষেত্রে তিনি আয়ুষ্মান ভারত থেকে শুরু করে, তিনি বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে, তিনি লাখপতি দিদি থেকে শুরু করে সারাক্ষণ ধরে তিনি পলিসি নিয়েই কথা বলেছেন। ধর্ম নিয়ে রাজনীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ম নিয়ে একটা পার্ট গেল বন্দ্যোপাধ্যায়, আপনি বলছেন সংবিধানের কথা। আপনি ভেবে কাউন্ট করে আমাকে পরে কখনো উত্তর দেবেন যে সংবিধান কংগ্রেস কতবার চেঞ্জ করেছে, কতবার এই সংবিধানের উপরে কাটাছেঁড়া হয়েছে, পোস্টমর্টেম হয়েছে, আর কতবার বিজেপি সরকার আমলে পোস্টমর্টেম হয়েছে, সেটা কাউন্ট করে কখনো উত্তর দেবেন আমাকে। অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমি আমার টাইটেলটাকে আমি চেঞ্জ করতে পারি, কিন্তু আমার এক্সিস্টেন্স সেকুলার শব্দ সংবিধানে ছাড়ুন সেকুলার শব্দ কারা ঢোকালো সংবিধানে। তার মানে আমি এতদিন আমি সেকেন্ড পার্টটা আমি শেষ করছি না, সময় নেই, বাকিদের কথা বলতে দিতে হবে, বাকিদের বলতে দিতে হবে। সাধু মানে সৎ লোকদের সরকার হবে, এখন আমি ভাবছি সাধু বাবাদের সরকার হবে। ঠিক, এটাই আপনাদের পলিসি। আপনারা সাধু ধর্ম, সাধু ধর্মের বাইরে আপনারা যেতে পারেননি, পারছেনও নয়। আমি আসছি, আমি আসবো শঙ্কুদেব পণ্ডার কাছে, তবে তার আগে একটু ডাউন করো। শঙ্কুদেব পণ্ডার কাছে আসার আগে আমি বলি যে বাংলা একটা কথা আছে, 1 সেকেন্ড, আপনি অনেক সময় পেয়েছেন। বাংলা একটা কথা আছে, যারে দেখতে নারী তার চলন বাঁকা, যারে দেখতে নারী তার চলন বাঁকা। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কি তেমন অবস্থা? মানে নরেন্দ্র মোদী এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে মনুশঙ্করবাবু বলছিলেন যে প্রচার উন্নয়ন হ্যান ত্যান। আমি রোজ বলি, বলতে এই গোটা নির্বাচনে আমি যে কতবার একই কথা বলেছি আমি নিজে গুণে শেষ করতে পারবো না। যে শাসক দল রাজ্য হোক বা কেন্দ্র, যখন তারা প্রচারের মঞ্চে যাবেন তখন তারা উন্নয়নের ফিরিস্তি দেবেন, হোক বা না হোক, প্রতিশ্রুতি ফিরিস্তি দেবেন, সেটা ভুয়ো হোক বা না হোক, কিংবা দুর্নীতি, যে দুর্নীতি হয়েও থাকে তা নিয়েও তারা কথা বলবেন। কিন্তু নজর কাড়াভাবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী আগাগোড়া সেই নিয়ে মন্তব্য করার থেকে ব্যক্তিগত আক্রমণের রাস্তায় বেশি হেঁটেছেন, ধর্মীয় আক্রমণের রাস্তায় বেশি হেঁটেছেন। প্রধানমন্ত্রী যা করেন তাই নিয়ে বারবার আপত্তি থাকে প্রত্যেক ক্ষেত্রে, এমনকি সমালোচনা করতে করতে বেশ কিছু জায়গাতে মাত্রাও ছাড়িয়েছেন। প্রকাশ্য মঞ্চে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে অশ্লীল ভাষা প্রয়োগ, কদর্য, কুরুচিকর আক্রমণ, অঙ্গভঙ্গি, ভাষা এইটুকুও করেছেন। আমার বক্তব্য এই জায়গাতেই, কথা বললেও তাদের আপত্তি, প্রধানমন্ত্রী কথা না বলে চোখ বন্ধ করে ধ্যান করলেও আপত্তি। আমি শঙ্কুদেবের কাছে যাওয়ার আগে শুধুমাত্র কয়েকটা বক্তব্য শুনিয়ে দেব যে দেশের প্রধানমন্ত্রীকে মঞ্চ থেকে কি কি ভাষায় আক্রমণ করা হয়েছে এর আগে। শঙ্কুদেব, আপনি শুনুন, আপনার কাছে আসছি। বাংলার বাড়ি প্রকল্প নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, আর তার 50% টাকা আমাদের দিতে হয়, 40% টাকা আমরা দিই আর জায়গাটাও আমরা দিই।
তাহলে কত হলো? 50-50। তাহলে তোমার নাম কেন থাকবে? বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। না খেতে পেয়ে মরে যাবো, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে। আস্তে আস্তে মনে রাখবেন, যারা ঘর পান না খুব দুঃখে আছেন। রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে। আরে গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না, টাকা চাইলে বলছো চোর। সবাই চোর আর তুমি সাধু। বলছে আমি 7 টাকা বাড়িয়েছি, তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। তুমি আমার লক্ষ লক্ষ, তুমি আমার 1,74,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছো। গত বছরেই 45 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের হয়েছে, এবং বলছে আমি 7 টাকা বাড়িয়েছি। তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, তুমি আমার লক্ষ লক্ষ, তুমি আমার 1,74,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছো, যেটা আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছো 6,84,000 কোটি টাকা। মাঝে মধ্যে গেরুয়া হোক বা ধর্ম হোক, অনেক সময় কখনো নির্লজ্জভাবে আক্রমণ, কখনো আবার কে বড় হিন্দু তা প্রমাণ করার মরিয়া চেষ্টা। শঙ্করদেবের কাছে আসবো। শঙ্করদেব, যেটা অভিযোগ করা হচ্ছে যে বারবার করে যে শুধুমাত্র প্রচারে থাকার জন্য, ইনফ্লুয়েন্স করার জন্য, যদি সত্যি সত্যি ধ্যান করার ইচ্ছে থাকতো তাহলে সেখানে ক্যামেরা কেন, সে ধ্যান করার ছবি কেন সামনে আসবে? কি বলবেন শঙ্করদেব? দেখুন, ধর্মের ভিত্তিতে যে দেশটা ভাগ হয়েছে, সেই দেশের উন্নয়ন হোক, অনুন্নয়ন হোক, ভবিষ্যৎ হোক, নির্বাচন হোক, যাই হোক, তাতে ধর্মীয় আলোচনা থাকবে, এটাই স্বাভাবিক। যারা মনে করেন যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করব, কিন্তু ধর্মের বিষয় নিয়ে আলোচনা করব না, তারা মূর্খের স্বর্গে বাস করছেন, তারা প্র্যাকটিক্যাল বাস্তবতাকে অস্বীকার করছেন। আমি সরাসরি আজকে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে নির্দিষ্ট করে অভিযোগ করতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীজিকে আক্রমণ করেছেন। তার একটাই উদ্দেশ্য আছে, যাতে আগামী দিনে তিনি তার টার্গেটেড মুসলিম ভোটকে কনসলিডেট করতে পারেন। তার একটাই শয়নে স্বপনে প্র্যাকটিক্যাল উদ্দেশ্য, আমায় মার্জনা করবেন, আমি সরাসরি এই অভিযোগ করতে বাধ্য হচ্ছি। তার কারণ এই উদ্দেশ্য না থাকলে তিনি সরাসরি হয়তো কোনোদিন স্বামীজিকেও আক্রমণ করে বসতেন, কিন্তু তিনি বুঝেছেন যেভাবে তিনি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ বা স্বামীজি বা তার আদর্শকে আক্রমণ করে বসেছেন, তাতে হিতে বিপরীত হতে শুরু করেছে। এবং ইসকন এবং অন্যান্য ধর্মীয় সাধুরা যখন রাস্তায় নেমেছেন, তখন বুঝেছেন বিপদ ঘনিয়েছে। বিপদ ঘনিয়েছে বলে তাকে প্রধানমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করে স্বামীজির পায়ে গিয়ে মিছিল শেষ করতে হয়েছে এবং আবেদন জানাতে হয়েছে কায়দা করে যে না না, আমিও আছি, আমি এই ব্যাপারে নেই। কিন্তু এটা করবার পরেই তিনি বুঝতে পেরেছেন যে হয়তো ভুল বার্তা চলে যেতে পারে, তার একান্ত অনুগামী ভোট ব্যাংক হয়তো ভুল বুঝে উঠতে পারে। তাই তিনি সব কিছু ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রীর ধ্যান এবং তার এই যে মনোনিবেশ, দেশের স্বার্থে তিনি যেটা করতে চলেছেন, তাকে আক্রমণ করে বসেছেন। তবে যারা দুষ্টু লোক, তারা অন্য কথাও বলছেন। তারা কি বলছেন? বলছেন প্রধানমন্ত্রীর ব্র্যান্ড, প্রধানমন্ত্রীর জায়গা ধারে এবং ভারে এতটাই ব্যাপক এবং বিশাল, এবং সেই জায়গা থেকে তিনি ভারতবর্ষের শান্তির জন্য, ভারতবর্ষের মানুষের উন্নয়নের জন্য যে ধ্যান করতে চলেছেন, সেটা কোনোভাবেই মেন স্ট্রিম মিডিয়া, খবর, মানুষের মন, ভারতবাসীর মন থেকে সরানো যাবে না। তাই অন্তত তাকে আক্রমণ করো, যাতে একটু সমালোচনা হলেও সোজাসুজি সন্ডালি বা এই ধরনের পপুলার শোতে তাকে নিয়ে দুকলম আলোচনা হয়, তাকে নিয়ে কাগজে দুকালি লেখা হয়। কারণ আপনাকে বুঝতে হবে, উনি বুঝতে শুরু করেছেন যে পশ্চিম বাংলা থেকে আস্তে আস্তে তিনি সরতে শুরু করেছেন বিষয় থেকে। আগামী 4 তারিখ নির্বাচন বেরোবে। যারা শুরু করেছিলেন নির্বাচন, বলেছিলেন আমরা 42 পাবো, তাদের মাননীয় সাধারণ সম্পাদক এখন 23 বেরোতে পারছেন না। এরা বুঝতে পেরেছেন বাস্তবটা কি, বাস্তব বুঝতে পেরেছেন বলে তিনি বলতে শুরু করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আবার হবেন ইলেক্টেড। তারপরেই তিনি তার বার্তা দিতে শুরু করেছেন। ফলে আমি একটাই কথা বলতে চাই, আপনারা যেটা ভাবছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর মনোনিবেশ, ধ্যান, চর্চা, এসবের কিছুর প্রতি তার ইন্টারেস্ট নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা, আর সেই এজেন্ডা নির্দিষ্ট সংখ্যালঘু ভোট ব্যাংক, যে ভোট ব্যাংককে এতদিন তিনি বোকা বানিয়ে রেখেছেন, তাদের তেজপাতার মতো ব্যবহার করেছেন, কিন্তু তরকারিতে কিন্তু কখনো খাননি, তাদের উন্নয়ন নিয়ে কাজ করেননি।
আমি আতঙ্ক আছে এবারে ওই ভোট ব্যাংক। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার কাছে আবারও আসবো, কিন্তু আমি আপনার সঙ্গে সহমত হলাম না এবারও। আপনি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রীর একমাত্র উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক সিকিউর করা, তাই তিনি প্রতি ক্ষেত্রে সেই মন্ত্রী হোক বা না হোক বা রমজান হোক ঈদ হোক বিভিন্ন সময় তাকে দেখতে পাওয়া যায় অন্য ধর্মের অনুকরণ করে সাজ পোশাক পরিবর্তিত হয়, মঞ্চে উঠে বক্তব্য পরিবর্তিত হয়, কারণ সংখ্যালঘু ভোট ব্যাংক শুধু ইস্যু। আমি বলছি না, শুধু তাই নয়, কারণ নরেন্দ্র মোদীর বিভিন্ন সময়তে তিনি আগাগোড়া, আমি তো বলছিলাম শুরু থেকে, কখনো তারও ভোট ব্যাংক দরকার হতে পারে, হয়তো শুধুমাত্র সংখ্যালঘু নয়, কারণ বোধহয় বাকিদেরও মন জয় করার দরকার রয়েছে, এটা অন্য কথা। এখানে স্বামী অম্বিকানন্দ মহারাজ বসে আছেন, তিনি কিভাবে নেবেন আমি জানি না, এটা অন্য কথা। কি কিভাবে মন জয় করার চেষ্টা করা হচ্ছে বা কে কত বড় হিন্দু, কত বড় ব্রাহ্মণ বাড়ির মেয়ে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, সেই নিয়ে বিতর্ক থাকতে পারে, উনি বিতর্ক তৈরি করতে পারেন, কিন্তু চেষ্টা করা হয়েছে শঙ্কুদেব। আমি একবার আপনাদের সবার জন্য দেখাচ্ছি, শুধুমাত্র সংখ্যালঘু ভোট ব্যাংক নয়, মাঝে মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টাও যে করা হয়নি সেটা নয়, এটা অন্য বিষয়। যে ধর্ম, যে ধ্যান, যে যজ্ঞ, যে পুজো, যে শ্রীরাম, প্রতি মুহূর্তে সেগুলোকে কোথাও সেখান থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার পাশাপাশি আমি হিন্দু বাড়ির মেয়ে বলে তিনি নিজেকে গর্ববোধ করেছেন, মঞ্চে উঠে সেই ধর্মের প্রতি, সেই মন্ত্রের প্রতি তিনি কতখানি সম্মান জ্ঞাপন করতে পেরেছেন নিজে। শুনুন একবার। যারা হিন্দু মুসলমান করছেন তাদের আমি পরিষ্কার বলি, শুনে রাখুন, আমিও হিন্দু ঘরের মেয়ে, আমার সাথে হিন্দু কার্ড খেলতে যাবেন না। আমার সাথে হিন্দু কার্ড খেলতে গেলে আগে বলুন আপনি নিজে ভালো হিন্দু কিনা। হিন্দু ধর্মের আদর্শ মানুষকে ভালোবাসা, হিন্দু ধর্ম বিবেকানন্দ শিখিয়েছে। হিন্দু ধর্ম মানে রক্ষাকালী, হিন্দু ধর্ম মানে চামুন্ডা কালী, হিন্দু ধর্ম মানে ছিন্নমস্তা কালী। আমি সকালবেলায় চণ্ডীপাঠ করে তবে কিন্তু বাড়ির থেকে বেরোই, এটা মনে রাখবেন। একটু আপনাদের শুনিয়ে দিই, যারা 30-70 করছে একটু শুনিয়ে দিই, একটু শুনিয়ে বলবেন হিন্দু ধর্ম নিয়ে আমার সাথে কম্পিটিশন করতে। আমি একটা চণ্ডীপাঠ করি, ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে মধুকৈটব বিদ্রাভ্যি বিধাত্রী বরদে নমো রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী মহিষাসুর নির্নাশ বিধাত্রী বরদে নমো রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী দেবী চরাচর সারে কুচশিষ ভূত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী মোহভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বত্যই নমো নমো মা দুর্গা মা কালী জয় বজরং বলি ওম নমঃ শিবায় গণপতি বাবা মৌরিয়া বিশালাক্ষী বিষ্ণু মাতা রক্ষা কালী জয় মাতা দি সন্তোষী মা। সময় একদম শেষ, খুব সংক্ষেপে আসবো। হ্যাঁ প্লিজ এক লাইনই বলতে পারবেন, এক লাইনই বলুন। আপনারা মোস্ট ইম্পর্টেন্ট লাইনটা বাদ দিয়ে দিয়েছেন, যত মাটি তত টাকা। আমার শুধু এইটুকু বলার ছিল, বাকিটা আমি একটা লাইন, যত মাটি তত টাকা। রামকৃষ্ণের টাকা মাটি, মাটি টাকার ইন্টারেস্ট বলে গেছে। শঙ্কুদেব প্লিজ, কেউ রত্নাকর দস্যু থেকে বাল্মীকি হচ্ছেন, কেউ বাল্মীকি থেকে শঙ্কুদেব প্লিজ আপনি এক লাইন বললেন। হ্যাঁ বলুন, আপনি বলুন মণিশঙ্কর বাবু এক লাইন। এখানে মহারাজ আছে, তিনি হেসে উঠলেন যে আমরা ছোটবেলার থেকে সরস্বতীর যে বন্দনা করে এসেছি সেটা উনি ঠিক বলেননি। যাই হোক উনি সবটাই ভুল বলেন। বিবেকানন্দকে নিয়ে আলোচনা করছেন তো, রামকৃষ্ণকে নিয়ে আলোচনা করছেন তো, আপনি দেখবেন রামকৃষ্ণ যেটা বিবেকানন্দ বলে গেছেন তিনি পুরোটাই চরিত্র গঠনের কথা বলে গেছেন এবং বলেছেন যে যেটা আপনি বই পড়ে যেটা বলছেন সেটা আপনার ইনফরমেশন মানে কিন্তু নলেজ নয়। আপনি বই পড়ে কিছু মন্ত্র শিখেছেন এটা এখানে উতরে দিচ্ছেন, তার মানে যে আপনি নলেজেবল লোক। থ্যাংক ইউ সো মাচ ঠিক কথা। প্লিজ এক সেকেন্ড শঙ্কুদেব প্লিজ ঠিক বলেছেন আপনি। অম্বিকানন্দ মহারাজ আমি আসছি আপনার
ক্যামেরার কাছে সবার কাছে আসছি। ঠিক বলেছেন মণিশঙ্কর বাবু, ঠিক বলেছেন, বই পড়ে কোনো মন্ত্র শেখা যায় না। 19-20 হতেই পারে, 1 মিনিট ভুল ভ্রান্তি হতেই পারে। 1 মিনিট আমি আসবো, এই ডিবেট শেষ করব। যে ছবি দেখাতে দেখাতে বই পড়া নয়, আসলে যাপন, আসলে মনন, আসলে শিক্ষা, আসলে বেড়ে ওঠা, আসলে সম্মান জ্ঞাপন করা। মন্দিরে গেছেন, শিব মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি দেখুন যেখানে এই ছবি ইতিমধ্যে সমালোচিত হয়েছেন। দূর থেকে ছুঁড়ে দেওয়া হয়েছে মালা, ছুঁড়ে দেওয়া হয়েছে দুধ, এমনকি যেখানে গিয়েছেন অম্বিকানন্দ মহারাজ প্রত্যেক ক্ষেত্রে এই যাপন, এই আচার আচরণ, এগুলো তো সত্যি সত্যি হিন্দু বাড়ির মহিলাদের শেখাই উচিত। একটুখানি আমি সময় নেব, সময় একদম শেষ। আমি প্লিজ কোথাও গিয়েছেন, সেখানে তিলক লাগাতে গিয়েছিলেন একটি মেয়ে, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হাত জড়ো করে বলেন যে না আমি তিলক লাগাই না। দেখুন সেই ছবি ইতিমধ্যে এটাও জাতীয় স্তরে অনেকবার আলোচিত হয়েছিল, সম্ভবত ইন্ডিজোটের কোনো মিটিং ছিল। আমার বক্তব্য এই জায়গাতে সত্যি তো তাই, শিখে পড়ে কোনো মন্ত্র হয় না, ভুল হতেই পারে, গুরু মিলেমিশে যেতেই পারে, স্লিপ আপ টাং হতেই পারে, সবাই সবকিছু নিখুঁত বলবেন কোনো গ্যারেন্টি নেই। কিন্তু ঘটনা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজে যে জিনিসটা ধরা পড়ছে সেটাও কি করে ভুল হতে পারে তাহলে? এবং যিনি সেটা করছেন, যিনি নিজের ধর্মে থেকে সেটুকু পালন করছেন, ধ্যান করছেন, পুজো করছেন, কোথাও দ্বারকা দর্শন করতে যাচ্ছেন, সেটা শুধুমাত্র সমালোচনার রাস্তা হয়ে গেল, সেটা রাজনীতির রাস্তা হয়ে গেল। রাজনীতি করার জন্য আর কিছু নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কিচ্ছু নেই, উন্নয়ন নেই, শুধুমাত্র ধর্ম ধর্ম ধর্ম। এই প্রশ্ন তুললাম। 10 সেকেন্ড অম্বিকানন্দ, 10 সেকেন্ড সময় একদম শেষ। চণ্ডীপাট্টা ধর্ম, ভুলভাল চণ্ডীপাট্টা ধর্ম। চুপের মধ্যে একটা কথা থাকে, আমি একদম সামান্য আমি একটুখানি আমি ক্যামেরা দেখিয়ে মনিদা শুনুন সময় শেষ। এই ডিবেট শেষ করলাম এখানে। আমি কাউকে সময় দিতে পারলাম না, কারণ ওই যে সমস্যা রয়েছে বাঙালিদের, একসঙ্গে সবাইকে কথা বলতে হবে, তাই নির্দিষ্ট সময় দেওয়া গেল না। তবে একটা জিনিস বলে শেষ করবো, ধ্যান করবো ক্যামেরা নিয়ে, যদি তাই হয় তাহলে অনেক আগে প্রশ্ন থাকতো যে আমি যদি অসুস্থ হব, হুইল চেয়ারে ঘুরবো, তাহলে কি ক্যামেরার সঙ্গে নিয়ে? বলা উচিত ছিল তো মিডিয়াকে শুধুমাত্র এইটুকু নেবেন, পাসপোর্ট সাইজের ছবি, পুরো ছবি নেওয়ার দরকার নেই, কারণ তাতে সিম্প্যাথি তৈরি হতে পারে। সেটা তো কেউ বলেননি। ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে সত্যি ব্যক্তিগত স্তর থেকে, মানুষ যা দেখছেন তা নিয়েও। সময় শেষ, এটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।